আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক প্লাস ডক্টর ইউনূসের পাকিস্তানি যেসব এজেন্ট আছে তাদের কর্মকাণ্ড। এটা কি ইম্প্যাক্ট তৈরি করছে এবং এর ফলে বাংলাদেশ নামক এই ছোট রাষ্ট্রটিতে কি হতে পারে সামনের দিনগুলোতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন সূত্রে গাথা সে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা যদি দেখেন যে সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। আপনারা জানেন আর্মি ক্লিয়ারলি বলেছে দেয়ার ইজ নো ইফ নো বাট, অর্থাৎ ইফ বাট ছাড়াই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে সেটি সুষ্ঠু বিচার এবং সেটা নিয়ে নতুন কোনো ফ্যান্ডোরার বক্স ওপেন করা যাবে না। তো এই কথাটি তিনি বলার পর আমরা ধারণা করেছিলাম বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো গল্প উপন্যাস আসবে না, কিন্তু আসলো। এই আসার ফলে কি হলো, আমরা যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে এখন বাংলাদেশ সেনাবাহিনী চালাচ্ছে না, সেনাবাহিনীর প্রধান চালাচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হচ্ছে এখন আসিফ মুনির। পাকিস্তানের সেনাবাহিনী যিনি সাম্প্রতিক ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীটা চালাচ্ছেন এবং এই বাংলাদেশ সেনাবাহিনীকে চালিয়ে ডক্টর ইউনূসের যেসব পাকিস্তানি এজেন্টরা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশের বিডিআর বা বিজিবিতে ছিল সেই সব পাকিস্তানি এজেন্টদেরকে দিয়ে বাংলাদেশে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। এই পাকিস্তানি এজেন্টরা বাংলাদেশে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে বাংলাদেশে 2008 সালে যেই বিডিআর মিউটিনিটা হয়েছিল সেই মিউটিনির সাথে ভারত জড়িত এবং সরাসরি ভারত রাষ্ট্রের নাম ধরেই কিন্তু এই কথাটি বলা হয়েছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ এবং এই ভারতের সংশ্লিষ্টতা এক সূত্রে গাঁথা, এই রকম একটা প্রতিবেদন এসছে। অথচ আমরা সবাই জানি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসছে 8 জানুয়ারি আর 25 ফেব্রুয়ারি সম্ভবত এই ঘটনাটি ঘটে। 2 মাসেরও কম সময়ে ভেতরে এই ঘটনাটি যখন ঘটে তখন শেখ হাসিনা আর্মি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। ক্যান্টনমেন্টে কী ধরনের অবস্থার সম্মুখীন হয়েছিলেন তিনি আমরা সেটা দেখেছি। পরবর্তীতে আস্তে আস্তে দেশটাকে আবার পুনর্গঠন করা হয়। এখন এই যে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে বলছে যে এখানে কোনো ভারতের সম্পৃক্ততা নেই, এটা বিডিআরের একটা বিদ্রোহ, এই বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, এটা শোকাবহ, দুঃখের। এবং শেখ হাসিনা এইসব বিডিআর বিদ্রোহে নিহত হওয়া পরিবারের সদস্যকে নানাভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, কারো পরিবারের সদস্যদেরকে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত করেছেন। তার মানে তার সদিচ্ছা, রাষ্ট্রনায়কোচিত কাজ কারবার সব কিছু দিয়ে তিনি দেখিয়েছেন যে এটি আসলে একটি ঘটনা, যেই ঘটনাটাকে প্রপারলি অ্যাড্রেস করা উচিত। এবং এই সেনাবাহিনী হত্যার জন্য এই বিডিআরের যেই সব জওয়ানরা এখানে উপস্থিত ছিল এবং যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের অনেকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এখন এই হত্যাকাণ্ডের রায়টি এখন উল্টে যাবে, কারণ যেই তদন্তটি এসছে এই তদন্তে যেহেতু ভারতের কথা এসছে তাহলে এই সেনাবাহিনীর হত্যাকারীদেরকে আর শাস্তি দেওয়া যাবে না, এখন তাদেরকে খালাস দিতে হবে। তাহলে আসুন, বাংলাদেশটা আসলে ইনভাইট করে একটা যুদ্ধের আয়োজন করছে। বাংলাদেশ যুদ্ধকে আয়োজন করছে কি কারণে আপনারা দেখেন, পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশের শক্তিকে, বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে ভারতের ভিতরে নানান জায়গায় একটা বিচ্ছিন্নতা তৈরি করা। এর ফলে ভারত একটা প্রেসারে পড়ে পাকিস্তানের সাথে যদি কোনো সমঝোতা করে, কিন্তু বাংলাদেশের প্রতিবেশী ভারতের যে 7টি অঙ্গরাজ্য রয়েছে এই অঙ্গরাজ্যগুলোতে সেই রকমের কোনো বিদ্রোহ নাই বললেই চলে। এক, দ্বিতীয়ত ভারত সরকারের কন্ট্রোল সেন্ট্রালি এবং লোকালি এমন পর্যায়ে আছে সেখানে কোনো রকমের বিদ্রোহ সংগঠন করা, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করা বা কোনো আঞ্চলিক স্বাধীনতা ঘোষণা করার কোনো শক্তি ভারতে এই মুহূর্তে নাই। সুতরাং এই জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশটাকে ব্যবহার করে পাকিস্তান যে স্বার্থটা হাসিল করতে চাচ্ছে, পাকিস্তানের মূল কথাটা হচ্ছে 1971 সালে যদি পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা না করত তাহলে লাঠি দিয়ে পিটে, অস্ত্র নিক্ষেপ করে, অস্ত্র দিয়ে গুলি করে, নারীদেরকে দর্শন করে, ভোগ করে
আমাদের এই দেশটাকে তারা কিন্তু পাকিস্তানের অংশ রেখে দিতে পারত। কিন্তু ভারত যখনই আমাদেরকে বর্ডার খুলে দিল, ভারত যখনই আমাদেরকে সহযোগিতা করলো, আর্মিদেরকে ট্রেনিং দিল, খাবার দিল, 1 কোটি মানুষকে আশ্রয় দিল, তখন এই বাংলাদেশের মানুষের পক্ষে সংগঠিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটা স্বাধীন করা সম্ভব হয়েছে। এখন ধরেন বাংলাদেশে যদি কোনোভাবে পাকিস্তানকে সহযোগিতা করতে যায়, বর্ডারের কোনো একটা অংশে পাকিস্তানি বাহিনী দিয়ে যদি ইন্ডিয়ার সাথে একটা ঝামেলা তৈরি করে, তাহলে বাংলাদেশের যে 4000 বর্গ কিলোমিটার সীমান্ত রয়েছে, এই সীমান্তের যে কোনো দিক দিয়ে কিন্তু ভারতীয় বাহিনী ঢুকে বাংলাদেশের যেই কোনো অঞ্চল একদিনের ভিতরে দখল করে নিয়ে যেতে পারে। তাহলে বাংলাদেশটাকে কোথায় ঠেলে দিচ্ছেন আপনি? দেখেন, এই পাকিস্তান ইউনূসের সাথে ষড়যন্ত্র করে, ডক্টর ইউনূসের যে একটা এজেন্ডা, এটা মেটিকুলাস যে ডিজাইন, এই ডিজাইনের অংশ হিসেবে তিনি কিন্তু চায়নায় গিয়ে বলেছিল যে ভারতের 7টি অঙ্গরাজ্য ল্যান্ডলক। এখন বাংলাদেশের ঢাকাকে যদি আমরা ল্যান্ডলক বলি, তা আপনারা কি বলবেন? না, বাংলাদেশের ঢাকা তো ল্যান্ডলক না, কারণ ঢাকার তো একটি বন্দর রয়েছে, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর, কারণ ঢাকা হচ্ছে রাজধানী, এটা একটা রাষ্ট্রের অংশ। এখন পাকিস্তানেরও কোনো কোনো অংশকে যদি আপনি ল্যান্ডলক বলেন, তাহলে কি হবে? এটা হবে ধৃষ্টতা এবং কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ। এখন বাংলাদেশের ভবিষ্যতে কি হবে সেই জিনিসটা যদি আপনি একটু খেয়াল করেন, ভারতের সাম্প্রতিক সময়ে ভ্রমণ করছে, এখনও ভারতেই আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তার প্রতিবেশী রাষ্ট্রটিকে দখল করে নিয়েছেন, ইউক্রেনকে তিনি 15 সালে ইউক্রেনের একটা অংশ তারা নিয়ে নিয়েছিল, ক্রিমিয়া। নিয়ে নেওয়ার পর কিছুই করতে পারেনি, পরবর্তীতে এবার আবার ইউক্রেনকে দখল করার চেষ্টা, এবং রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আমেরিকা এবং পুরা ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা যায় নাই, যার ফলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর রাশিয়ার সাথে আলাপ আলোচনা হয়। সেই আলাপ আলোচনার এখনকার যে স্টেজ, সেই স্টেজে দম্বাস নামে যে অঞ্চলটি, বিশাল একটি অঞ্চল, বাংলাদেশ যত বড় তার চেয়ে বড় অঞ্চল, এখন ছেড়ে দিতে হচ্ছে রাশিয়াকে, দিয়ে একটি নেগোসিয়েশন করে পিসফুল সেটেলমেন্টের পথের দিকে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তার মানে বড় শক্তি যখন আক্রমণ করে, তখন তারা যাওয়ার সময় যে থাবাটা দেয় বাংলাদেশের এই ছোট্ট অঞ্চলে, এই থাবাটা যদি ভারত দেয়, তাহলে ডক্টর ইউনূস, তার যে পাকিস্তানি দালাল, এই পাকিস্তানির সিআইএর যেসব দোসররা আছে, বাংলাদেশের চাকরি করেছে কিন্তু সার্ভ করেছে পাকিস্তানকে, তারা কিন্তু এটা রক্ষা করতে পারবে না। তাই এখন ভারত দেখলো যে যদি বাংলাদেশ প্রতিদিন ডক্টর ইউনূসের এই ফর্মুলা চলতে থাকে, এই রকমভাবে কথাবার্তা চলতে থাকে এবং অ্যাগ্রেশন দেখাতে থাকে, তাহলে কিন্তু ভারত যেই কোনো সময়ে রাশিয়ার মতো, ক্রিমিয়ার মতো, দনবাসের মতো বাংলাদেশকে আক্রমণ করে বসতে পারে। আক্রমণ তো ভারত করতে চায় না, কারণ ভারত 75 সালে বঙ্গবন্ধুকে যখন খুন করা হয়, তখনও কিন্তু ভারত বাংলাদেশ দখল করতে আসেনি। গত 54 বছরে ভারত কখনো কোনো ইনিশিয়েটিভ নেয়নি যে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও নিতে, বরং বাংলাদেশের যে ছিটমহল বিনিময় হয়, 1500 হেক্টর জমি ভারত বাংলাদেশকে বেশি দিয়ে সীমারেখাটাকে ঠিক করে চলে গেছে, সমাধান করছে। এবং ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা 25,000 বর্গ কিলোমিটার নিয়ে সমস্যা ছিল, ভারত সেটি আরবিট্রেশনের মাধ্যমে 4500 নিয়ে বাংলাদেশকে 21,500 কিলোমিটার, 20,500 কিলোমিটার ছেড়ে দিয়েছে। তার মানেটা আপনি দাঁড়ালো কি, যে ভারত কখনো তার এই প্রতিবেশীর ভূখণ্ডের প্রতি কোনো লালসা নেই, কোনো লোভ নেই। কিন্তু আজকে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর ভারতীয় ভূখণ্ডের প্রতি যেই তাচ্ছিল্যের সরে এবং যেই রকম শিষ্টাচার বহির্ভূতভাবে এবং পাকিস্তানের শর্তেরকে দিয়ে ভারতকে অশান্ত করে প্রকারান্তরে বাংলাদেশটাকে একটা ব্যাটেল ফিল্ড করার চেষ্টা করছে, এই ব্যাটেল ফিল্ড করার যদি চেষ্টা হয়, তাহলে এই সুজলা সুফলা শস্য শ্যামলা জনসংখ্যার বারে নুজু এই মাটি এবং পানির দেশ, নদী এবং খালের দেশ বাংলাদেশটি বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ডক্টর ইউনূস জানেন তিনি বেশি দিন বেঁচে নেই, তার দেশে দেশে বাড়ি আছে, দেশে দেশে ঘর আছে, পৃথিবীর সমস্ত ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা তার রয়ে গেছে, তার কবরেও যদি টাকা দিয়ে দেওয়া হয়, স্বর্ণ গয়না দিয়ে দেওয়া হয়, তাও তার টাকা পুরাবে না। তাই তিনি এখন মানুষের কথা ভাবছেন না, তার যে চিন্তা, তার যে চেতনা, তার যে আচরণ, সেটা এমন একটা দিকে নির্দেশ করছে যে বাংলাদেশ সত্যিকার অর্থে এটি অন্ধকার প্রকোষ্ঠের দিকে যাওয়া দিচ্ছে। বাংলাদেশ যদি এখনই এই জায়গা থেকে ফিরে না আসে, তাহলে মনে করুন আগামী দিনের বাংলাদেশ আমেরিকা, ব্রিটেন,
পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশ, পাকিস্তান এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে। রাশিয়াও সেখানে ইন্ডিয়ার পাশে এসে দাঁড়াবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ কি সেটা অ্যাফোর্ড করতে পারবে? আর যদি না পারে, আমরা সবাই ডক্টর ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে বলতে হবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এ দেশ আমার, এই মাটি আমার, এটাকে আমরা বন্ধুত্বের ভিত্তিতে রক্ষা করতে চাই। বাংলাদেশ আজকে 54 বছরের একটি দেশ। 53 বছর পেরিয়ে 54 বছর চলছে এই দেশটির স্বাধীনতা লাভের পর। এই 54 বছরের রাজনীতির পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। রাজনীতির দিকে যদি একটু তাকান, যে 4টি দল এই 54 বছরে বাংলাদেশে আছে, বিচ্ছিন্নভাবে বা সংগঠিতভাবে, এককভাবে বা যৌথভাবে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, মূলত 4টি দলকে আমরা দেখেছি। একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যার সাথে বাংলাদেশের জন্মের ইতিহাস জড়িত। দ্বিতীয় আরেকটি দল রয়েছে জাতীয়তাবাদী দল। বঙ্গবন্ধুকে 75 সালে হত্যা করার পর সামরিক ছাউনি থেকে জিয়াউর রহমান এসে তিনি আর্মিতে যেসব মুক্তিযোদ্ধা অফিসার ছিল তাদের অনেককে নিয়েই এই দলটিকে সামনের দিকে নিয়ে গেছেন। আর 3 নম্বরে যে দলটি রাষ্ট্র পরিচালনা করেন জিয়াউর রহমানকে হত্যার পর, হোসাইন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টি, রংপুর এবং সিলেট অঞ্চলে তার বিশাল জনসংখ্যা তাকে পছন্দ করত। আর চতুর্থ যে দলটি বাংলাদেশের বিএনপির জন্মের সাথেও যাদের সম্পর্ক আছে, সেটি হলো জামাতে ইসলামী। কারণ কেন বললাম এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এই আলোচনার মূল কথাটা হচ্ছে, বাংলাদেশে প্রধান যে দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, কোন দলটি টিকে থাকবে আর কোন দলটি হারিয়ে যাবে সেটা যদিও সময় বলে দিবে, কিন্তু ইতিহাসের নিরিখে এবং বাস্তবতার নিরিখে যদি একটু আলোচনা করি, তাহলে মনে হয় দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কেন অপ্রাসঙ্গিক হয়ে যাবে, আর আওয়ামী লীগ কেন এই বাংলাদেশ নামটির সাথে প্রাসঙ্গিকভাবে জড়িত থাকার কারণে বা অন্য কোনো যে কোনো কারণেই হোক কেন টিকে থাকবে, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আপনি যদি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের ইতিহাসের দিকে তাকান, 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগের যখন জন্ম হয়, তখন পাকিস্তান নামক রাষ্ট্রটির বয়স মাত্র 3 বছর। অর্থাৎ 3 বছর বয়সের পাকিস্তানে নতুন একটি দল তৈরি হয়, যেটার নাম ছিল আওয়ামী লীগ। শুরুতে এটার নাম আওয়ামী লীগ ছিল না, এটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। 1954 সালে এসে এই যে আজকের ডেইলি স্টারের সম্পাদক মাহফুজুল আনাম, তার পিতা আবুল মনসুর আহমেদ প্রস্তাব করেছিলেন যে এই আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী রেখে মুসলিম শব্দটিকে বাদ দিয়ে সব মানুষের জন্য খুলে দাও। কেন বলেছিল? কারণ ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হইলেও পশ্চিম পাকিস্তানে কিন্তু হিন্দুর সংখ্যা খুব একটা ছিল না, অন্য ধর্মের লোক ছিল না, কিন্তু পাকিস্তানের পূর্ব অংশে প্রায় 19% হিন্দু লোকের সংখ্যা ছিল। অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলিয়ে প্রায় 20% জনসংখ্যা ছিল, যার কারণে তারা চেয়েছেন যে পূর্ব পাকিস্তান কেন্দ্রিক রাজনীতি করতে গেলে এখানে সব মানুষকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। যার কারণে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে যেন একসাথে রাজনীতি করে অসাম্প্রদায়িক চেতনায় রাষ্ট্র তৈরি করা যায়, সাম্প্রদায়িকতার বীজ বাষ্পকে যা এই দেশ থেকে চিরতরে কবর দেওয়া যায়, সেই জন্যই কিন্তু এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটিকে বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয়। পরবর্তীতে এটি কিন্তু আওয়ামী লীগ হিসেবেই বাংলাদেশে দাঁড়িয়ে যায়। এখন সবাই এটিকে আওয়ামী লীগ হিসেবেই জানে। তা আওয়ামী লীগের জন্মের পিছনে আরও একটু দূরের ইতিহাস হচ্ছে 1930-এর দশকে, 40-এর দশকে, অর্থাৎ ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগে, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, ওই সময়ে ভারতবর্ষে ঘন ঘন দাঙ্গা হাঙ্গামা হচ্ছিল। মুসলিমের সাথে হিন্দু, হিন্দুর সাথে মুসলিম, এই দাঙ্গায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছিল। মানুষের কাছে রাষ্ট্র, মানুষের কাছে জাতি, মানবতার চাইতেও ধর্মটা বড় হয়ে দেখা দিয়েছিল। হিন্দু এবং মুসলিম দুইটা সম্প্রদায়ের মধ্যেই ছিল। এর ফলে যারা বুদ্ধিভিত্তিক চিন্তায় চেতনার মানুষ, যারা মনে করে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই, পৃথিবীতে যত তথ্য, যত নীতি, আদর্শ, যত রাজনীতি আছে, মানুষই হচ্ছে এটার কেন্দ্র। স্রষ্টায় বিশ্বাস, সেটা একটা উপরের লেভেলের হিসাব। নিচের লেভেলে আসলে মানুষটাই হচ্ছে সবার উপরে সত্য। এই মানুষ সত্যের উপরে গিয়ে কবি নজরুল, কাজী মোতাহার হোসেন চৌধুরী, এস ওয়াজেদ আলী, কবির হোসেন, এই রকমের একটা প্রগতিশীল গ্রুপ একটি
শিক্ষা পত্রিকা বাইর করতেন। এটা নাম দিয়েছিল বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা। অর্থাৎ প্রগতিশীল চিন্তা চেতনার মানুষেরা ধর্মের বাইরে গিয়েও রাষ্ট্রের কল্পনা করেছিলেন। অর্থাৎ রাষ্ট্রে ধর্ম থাকবে, ব্যক্তি যার যার মতো ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্র সকল মানুষের সংঘবদ্ধ একটি প্রতিষ্ঠান হবে অসাম্প্রদায়িক চেতনায়। সেই চেতনাটি 30-এর দশকে যদিও শুরু হয় এই শিক্ষাগোষ্ঠীর আন্দোলন, কিন্তু 47-এ যখন দেশ ভাগ হয় তখন তাদের শক্তিটা খুব অল্প পরিমাণে ছিল, তাদের সেরকম বড় কোনো শক্তি ছিল না। আর এই আন্দোলনটি মূলত কলকাতা কেন্দ্রিক ছিল। পরবর্তীতে 47-এর দেশভাগে তারা কোনো ভূমিকা রাখতে পারেনি, যার কারণে এই বাংলা এবং ওই বাংলায় মানুষেরা গৃহত্যাগ করেছে। এই বাংলা থেকে ওই বাংলায়, ওই বাংলা থেকে এই বাংলায় এসেছে। পরবর্তীতে বঙ্গবন্ধুরা যখন, মাওলানা ভাসানীরা যখন 49 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ করে, তখন ওই যে বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা, সে যে মন্ত্রটি, সেই যে বিখ্যাত ধারণাটি, সেই ধারণাটিকে ধারণ করেছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। মানে আওয়ামী মুসলিম লীগ এটা তখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল। সেই ধারণা থেকে পরবর্তীতে এই বঙ্গবন্ধুর হাতে যখন দলের দায়িত্বটি আসে 1966 দিকে, তখন এই বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতার সমস্ত চেতনা বঙ্গবন্ধু শুষে নিয়েছিলেন এবং ধারণা করেছিলেন, চিন্তা করেছিলেন যে অসাম্প্রদায়িক চেতনায় একটি রাষ্ট্র হবে, এবং এই দলটিকে তিনি সেইভাবে সাজিয়েছিলেন। 1966 6 দফা, 1969 গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যায়। বাংলাদেশ যখন রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে যায় 1970-এর নির্বাচন, সেই 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু পেয়েছিলেন 70% ভোট। আর বঙ্গবন্ধু বিরোধী যারা পাকিস্তানপন্থী, 6 দফার বিরুদ্ধে যারা ছিল, পাকিস্তান ভাঙার পক্ষে যারা ছিল না, তারা পেয়েছিল প্রায় 30% ভোট। এখন 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন জিয়াউর রহমান যখন ক্ষমতার মসনদে বসেন, তখন তিনি চিন্তা করলেন তিনি একটি দল করবেন। তো দল করলে, যেহেতু বঙ্গবন্ধুর খুনিদেরকে তিনি ইনডেমনিটি দিয়ে পার্লামেন্টে একটি বিল পাশ করেছিলেন, বিলটি ইনিশিয়ালি অর্ডিন্যান্স আকারে মোস্তাকেনি ছিল। তো আপনারা জানেন বাংলাদেশে যেই কোনো বিল অর্ডিন্যান্স 60 দিনের বেশি জীবিত থাকে না, যদি এটা পার্লামেন্ট রেকটিফাই না করে। পরবর্তীতে জিয়াউর রহমানের পার্লামেন্ট 1979 সালে, 78 সালে বা 79 সালে কোনো একটা সময় এটাকে রেকটিফাই করে পার্লামেন্টে। করার পর থেকে আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর খুনিদেরকে দায় মুক্তি দেওয়ার কারণে এবং বঙ্গবন্ধুর খুনিদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার কারণে এবং দেশেও পুনর্বাসন করার কারণে আওয়ামী লীগের বিশাল জনগোষ্ঠী জিয়াউর রহমানের উপরে হ্যাপি ছিল না। যার কারণে জিয়াউর রহমান চিন্তা ভাবনা করছেন যে আমার যদি দল করতে হয়, এমন দল করতে হবে যারা আওয়ামী লীগের লোক না। তা আওয়ামী লীগের এন্ট্রিতে কারা আছে? 1970 সালের নির্বাচনে যে 30% লোক আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, ওই 30% লোককেই জিয়াউর রহমান সাহেব নিজের দলে টানলেন। ওরা কারা? আল বদর, রাজাকার, আল শামস, মুসলিম লীগ, নেজামে ইসলাম এবং জামাতে ইসলাম। বাংলাদেশে 1972 সালে যে সংবিধানটি হয়, সেই সংবিধানে জামাতে ইসলামের মতো যেই কোনো ধর্মীয় রাজনীতিকে নিষিদ্ধ করা হয়। শুধু জামাত নয়, কোনো দলই রাজনীতি করতে পারবে না ধর্মের ভিত্তিতে। সেই কারণে জামাতে ইসলামে ছিল না। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান যখন রাজনীতির চিন্তা করেন, তখন তিনি ওটাকে উইথড্র করেন। উইথড্র করে জামাতে ইসলামীকেও চিনে নিয়ে আসেন। তখন তারা নাম সর্বস্ব, মূলত এই বাংলাদেশের 71-এ 70-এর নির্বাচনে বাংলাদেশ বিরোধী যে শক্তিটা, এই শক্তিটাকে জিয়াউর রহমান কাছে নিয়ে আসেন। নিয়ে আসার পর এই শক্তির সাথে তিনি যখন 6 বছর ক্ষমতায় ছিলেন, এ সময় তো আরো নতুন কিছু লোক দলে যোগ দিয়েছে, এবং আর্মিদের মধ্যে কিন্তু 2টা পার্ট ছিল। একটি পার্ট ছিল যারা পাকিস্তান আর্মি থেকে, আর্মি না, মুক্তিযুদ্ধ, পাকিস্তান আর্মি থেকে যারা এসছে তারা। আরেকটি শক্তি ছিল রাজনৈতিক শক্তি, হাটে মাঠের ঘাটের রাজনৈতিক কর্মী, যুবলীগ, ছাত্রলীগ এবং সাধারণ মানুষ, এরা মুক্তিযুদ্ধে গিয়েছিল। ফলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের যে পার্টি আর্মি থেকে এসছে, যেমন মীর শওকত আলী, তারপরে চিটাগংয়ের কর্নেল অলি আহমেদ, তারপরে মেজর হাফিজ, মেজর আখতারুজ্জামান, তারপরে এইরকম ভাবে আরো অনেকের নামে হয়তো বলা যাবে, ব্রিগেডিয়ার হান্নান শাহ, এদেরকে নিয়ে তিনি দলটি করলেন। করে এই মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী, পাকিস্তানপন্থী এবং ভারত বিরোধী এবং ধর্মীয় রাজনীতির পৃষ্ঠপোষক, এদেরকে দিয়ে তিনি বিএনপি করলেন। করার পর খালেদা জিয়াউর রহমানের মৃত্যুর পর আবার 91-তে ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার সময় 91-এর নির্বাচনে কিন্তু জামাতে ইসলামের সমর্থন নিয়ে আসলেন। তার মানে জিয়াউর রহমান পরবর্তীতে বিএনপি 2বার ক্ষমতায় আসলেন। 91-তে আপনারা জানেন জামাতের সংসদ সদস্যরা ভোট দিয়ে বিএনপিকে নমিনেশন করে, মানে পার্লামেন্টে
সংখ্যাগরিষ্ঠ দল করে এবং তারা সরকার গঠন করে। আবার 2001 সালেও তারা কিন্তু যৌথভাবে নির্বাচন করে। আলী হাসান মুজাহিদ এবং জামাতের আমির ছিলেন তখন মতিউর রহমান নিজামী, এই দুইজনকে কিন্তু তারা পার্লামেন্টে মন্ত্রিত্ব দেয়। তো এখন দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির যে মেকানিজমটা, বাংলাদেশের আওয়ামী লীগের সাথে যারা ছিল, আগে যারা ছিল এখনো ঠিক তারাই আছে, কিছু কিছু চলে গেছে, যেতেই পারে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মৌলবাদী গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, রাজাকার, আল বদর, আল শামস, নেজামে ইসলাম, মুসলিম লীগ, এই গ্রুপের ম্যাসিভ কোনো ইন্টিগ্রেশন আওয়ামী লীগে হয় নাই, সেটা কিন্তু বিএনপিতেই ছিল। তো তার মানে কি, বঙ্গবন্ধু হত্যার পর এই দলটির নেতৃত্বে ছিল বিএনপি। এরপরে এরশাদ যখন ক্ষমতা আসে, দলটিকে নেতৃত্ব দিয়েছে এরশাদ। এরশাদের যখন পতন হয় তখন আবার খালেদা জিয়ার হাতে ফেরত আসে। এবারের এই 2024-এর 5 অগাস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পরাজয় হয়, তখন আস্তে আস্তে এই বিএনপির যে রাজত্ব, এই রাজত্বটি আস্তে করে জামাতের হাতে চলে যায়। এই জামাতের হাতে চলে যাওয়ার পর ওই 1976 সালে, 1975 সালে জিয়াউর রহমান যে ওই 30 ভাগ ভোট 1971 সালে 70 সালের নির্বাচনে বাংলাদেশের বিরুদ্ধে পড়েছিল, সেই 30 ভাগ ভোটের মধ্যে জামাত ইসলামী হস্তক্ষেপ করে এবং আস্তে আস্তে বিএনপির সন্ত্রাস, চাঁদাবাজি, চিন্তায়, মামলা বাণিজ্য, এইসবের কারণে মানুষের মধ্যে যখন একটা বিতৃষ্ণা আসে, তখন তারা আস্তে আস্তে শিফট করে কিন্তু বিএনপির দিকে যায়। তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখেন, বিএনপি আস্তে আস্তে ছোট হচ্ছে আর জামাত আস্তে আস্তে বড় হচ্ছে। আওয়ামী লীগ কিন্তু যে জায়গায় ছিল, আপনি ছোট বলেন আর বড় বলেন, সে জায়গায় আছে। অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলাদেশপন্থী, আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে ভারত, যেই ভারত এই বাংলাদেশের জন্মের সাথে জড়িত, জন্মের ইতিহাসের সাথে জড়িত, তাদের সাথে বন্ধুত্ব, শত্রুতা নয়, এবং পাকিস্তানের সাথে শত্রুতা, এই তথ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এখনো দাঁড়িয়ে আছে। তার মানে কি, দিন যত যাচ্ছে, এখন সাম্প্রতিক IRI এর রিপোর্টে আপনারা দেখেছেন 19% লোক বিএনপিকে ভোট দেয় আর 17% জামাতকে দেয়, 2%-এর ব্যবধান। আবার এই যে ইসলামী ঐক্যজোট, তাদের কাছে 4% ভোট। তার মানে কি, যদি ইসলামী ঐক্যজোটকে একসাথ করেন তাহলে 17 আর 4 হলো 21, বিএনপির কিন্তু 19। তাহলে এখন আপনারা বোঝেন, আস্তে আস্তে বিএনপিকে স্লিম করতে 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 জামাত কিন্তু গায়েল করে ফেলবে। এবং আলটিমেটলি জামাত এখন যেটা দাবি করছে যে ইসলামিক শক্তি, ধর্মীয় রাজনীতির শক্তি, পাকিস্তানপন্থী শক্তি, ভারত বিরোধী শক্তি, এই শক্তির নেতৃত্ব এখন জামাত দেবে, বিএনপি নয়। তার মানেটা হচ্ছে কি, বিএনপিতে কোণঠাসা হতে হতে প্রগতিশীল মুক্তিযুদ্ধপন্থী যে দলটি, যে গ্রুপটি আছে, এটার ঠিকানা আজ হোক, কাল হোক, 5 বছর 10 বছর পরে হোক, ওই আওয়ামী লীগের কাছেই হবে, কারণ এটা সর্বশেষ ঠিকানা। আর জামাতের মধ্যে যারা আছে তারা তো আছেই, বিএনপির ভিতরে যারা আছে বা অন্যান্য দলে যারা ধর্মপন্থী, ধর্মাশ্রয়ী রাজনীতি এবং পাকিস্তানপন্থী এবং কট্টর সাম্প্রদায়িক শক্তি এবং যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে না, তাদের জন্য কিন্তু বড় প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছে জামাত। তার মানে বাংলাদেশের দল দুটিয়ে থাকবে, একটি জামাতে ইসলামী যেটি পাকিস্তানপন্থী, ধর্মপন্থী, সাম্প্রদায়িক, ইন্ডিয়া বিরোধী, আরেকটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেটি এই দেশের স্বাধীনতার সাথে, এই দেশের জন্মের সাথে, ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এদেশের উত্থানে, এদেশের পতনে, এই দেশটির যে কোনো ভাগ্য নিয়ন্ত্রণে এই দলটি থাকবেই। পতনেও থাকবে। কেন বলছি, যখন কোনো কারণে আমরা পরাজিত হই, তখনও কিন্তু আওয়ামী লীগ যাবে না কোথাও, এই দলের সাথেই থাকবে। তাই আমরা দেখছি যে বিএনপি যত দিন যাবে আস্তে আস্তে জামাতের সাথে অঙ্গীভূত হয়ে যাবে। ভবিষ্যতের রাজনীতি জামাত এবং বিএনপি বাই বাই, সেখানে জামাতের আপার হ্যান্ড, বিএনপির লোয়ার হ্যান্ড। এই ছাড়া বাংলাদেশের রাজনীতিতে বিএনপির আর কোনো গত্যন্তর নাই। দিন যত যাবে এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। আপনারা গত বছরের অক্টোবরে আমার একটি ভিডিও দেখেন, সেখানে আমি বলেছিলাম যে ধর্মাশ্রয়ী, ভারত বিরোধী এবং বাংলাদেশ বিরোধী যে শক্তিটি, এই শক্তিটির নেতৃত্ব এখন আর বিএনপির হাতে থাকবে না, আস্তে আস্তে জামাতের হাতে চলে যাবে। তার 1 বছরের পরে আমি আজকের ভিডিওটিতে আবার বলছি, আরও যদি 6 মাস নির্বাচন পেছানো যায়, তাহলে বিএনপির সংখ্যা আরও 5% কমবে, জামাতের সংখ্যা 5% বাড়বে। এতে আওয়ামী লীগের কোনো লাভ ক্ষতির কিছু নেই, কারণ আওয়ামী লীগ যে শত্রুর সাথে লড়ে, মোকাবেলা করে, সেটা হচ্ছে বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক শক্তি। এই শক্তি বিএনপিতে থাকুক আর জামাতে থাকুক, আওয়ামী লীগ কিন্তু তার জায়গাতেই আছে। সময়
রাজনীতিতে উত্থান এবং পতন থাকে। উত্থানে ছিলাম, পতনেও আছি। মনে রাখবেন, আজকে যেদিন আগামী দিন এমন হবে না, অন্যরকম হবে। প্রতিদিন আমাদের সংগ্রাম, আমাদের বুদ্ধিভিত্তিক চেতনা, আমাদের বিশ্বাস, আমাদের কর্ম, আমরা আস্তে আস্তে আবার এই সমাজ, এই রাষ্ট্র, এই জাতি, এই মনন, এই ইতিহাস, ঐতিহ্য, কবিতা, গল্প, গান সব কিছুকে সাথী করে, এই বাংলার আবহমান কালচারকে সাথী করে আবার বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগে শেষ ভরসা হিসেবে ফিরে আসবে। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে।